আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া। বাংলাদেশের উন্নয়নে অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার খাতে $200 মিলিয়ন সহায়তা দিল যুক্তরাষ্ট্র। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে একথা জানান ইউএসএআইডির সহকারী প্রশাসক অঞ্জলি কর। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ জানান, বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে সহায়তা চেয়েছে ঢাকা। এদিকে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তার সরকারি বাসভবন যমুনায় বৈঠকে বসেছে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের প্রধান ও দেশটির অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্র্যান্ট নাইম্যান ও দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লিউ। এর আগে প্রতিনিধি দলটি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে বৈঠক করে। We just signed moments ago our newest development agreement with the interim government that is for over $200 million. We have consulted, listened, and worked with the interim government, and now we're here ready to deliver with this agreement. This new agreement highlights the priorities of the interim government. আর্থিক সংস্কার এবং আর্থিক খাতে যেগুলি সহযোগিতাগুলো দরকার সেটা, আর দ্বিতীয়ত বাণিজ্যের ক্ষেত্রে বাণিজ্যে আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন এবং এক্সপোর্ট বা আমাদের বাণিজ্যের ব্যাপার অন্যান্য কারিগরি সহায়তা বা বাজার এক্সপ্লোর করার এই সমস্ত আলোচনা হয়েছে। এইগুলি সব আলাপ হয়েছে, আমরা পরে এগুলোদের সাথে আরো ডিটেল আলাপ করছি। দর্শক, এই মুহূর্তে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাকিলা করিম। শাকিলা, আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের বিষয় সম্পর্কে আপনার কাছে নতুন কি তথ্য রয়েছে, আর আরেকটি বিষয়, মার্কিন প্রতিনিধি দলটির পরবর্তী কর্মসূচি সম্পর্কে যদি কোনো তথ্য থাকে জানাবেন আমাদের। জি আফসানা, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এই যে প্রথমবারের মতো একটি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে উচ্চ পর্যায়ের যে একটি দল এসেছে 6 সদস্যের, তারা কিন্তু গতকালকে আসলেও আজকে সকাল থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে যেটা বলা চলে যে একদম প্রপার ওয়েতে তারা বাংলাদেশ নতুন সরকারের সঙ্গে যেসব আলোচনা করা দরকার বা যেগুলি বৈঠক রয়েছে সেগুলি কিন্তু শুরু হয়েছে সকালবেলা থেকে, এবং সকালে কিন্তু রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই 6 সদস্যের সঙ্গে। এর মধ্যে কিন্তু আলোচিত মার্কিন একজন কূটনৈতিক রয়েছেন ডোনাল্ড লু, আপনারা যেমনটি জানেন তিনি ছিলেন, এবং সেই বৈঠকটি শেষ হওয়ার পরে 11:15 কিন্তু প্রধান উপদেষ্টার সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা অর্থাৎ প্রধান উপদেষ্টার বর্তমান যে বাসভবন সেখানে কিন্তু বৈঠকে বসেছেন, এবং সেই বৈঠকটি 11:59 শেষ হয়ে তারা মাত্রই বের হয়ে আবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ফিরে গেছেন। এবং আপনাকে যদি একটু বৈঠকের বিষয়ে বলতে চাই, সেক্ষেত্রে প্রধান উপদেষ্টার সঙ্গে আমরা যেমনটি জানতে পেরেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর একটি শীতল সম্পর্ক তৈরি হয়েছিল। এরপর মে মাসে ডোনাল্ড লু আসেন বাংলাদেশ সফরে, এরপর কিন্তু সম্পর্কটা মোটামুটি শীতলই চলছিল বলা চলে। তো অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর ডোনাল্ড লুর এই সফর কিন্তু বর্তমান সরকারের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কটা কিন্তু বেশ পরিচ্ছন্ন করবে এমনটি ধারণা করা হচ্ছে, এবং এই বৈঠকে কিন্তু দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট যেসব বিষয় রয়েছে, বাণিজ্য রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। এবং একই সাথে আপনাকে একটু জানাতে চাই যে ইন্দো প্যাসিফিক অঞ্চল নিয়েও কিন্তু আলোচনা হয়েছে আমরা যেমনটি জানতে পেরেছি। এবং এখানে বৈঠক শেষ করে রাষ্ট্রীয় অতিথি ভবন যে পদ্মা রয়েছে, যেখানে প্রথমে বৈঠক অনুষ্ঠিত হয়েছে অর্থ উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে, সেখানেই কিন্তু গেছেন যে 6 সদস্যের প্রতিনিধি দলটি, এবং সেখানে কিন্তু পররাষ্ট্র সচিবের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হবে, এবং একটি মধ্যাহ্নভোজের পর ডোনাল্ড লু হয়তো বিকেলে বাংলাদেশ থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে চলে যাবেন, এবং যে বাকি যে সদস্যজন যে কয়েকজন রয়েছেন তাদের কিন্তু বিকেলে বাংলাদেশ ব্যাংকে যাওয়ার কথা রয়েছে, এবং সেখানে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। যেহেতু বর্তমানে চলমান যে অর্থনৈতিক একটি টালমাটাল অবস্থা রয়েছে, সেই থেকে উত্তরণের যেসব পথ রয়েছে, ইতিমধ্যে আপনারা কিন্তু জানিয়েছেন সংবাদে যে $200 মিলিয়ন কিন্তু অতিরিক্ত আবার বাংলাদেশকে সহায়তা দেওয়ার কথা বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র, তেমনটি কিন্তু জানিয়েছেন আমাদেরকে যারা যেসব বৈঠকে যে সদস্যরা রয়েছেন তাদের মধ্যে একজন কিন্তু আমাদের সঙ্গে কথা বলেছেন, এবং তিনি কিন্তু এই তথ্যটি আমাদেরকে জানিয়েছেন। তো পরবর্তীতে পররাষ্ট্র সচিবের সঙ্গে কি বৈঠকে কি ধরনের আলোচনা হয় সেটি আমরা পরবর্তী সংবাদে যুক্ত হয়ে জানানোর চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ শাকিলা আমাদের সাথে যুক্ত হবার জন্য।
গেল কয়েকদিনের তুলনায় অস্থিরতা কমেছে সাভার আশুলিয়া শিল্পাঞ্চলে। কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। সকাল ৮টা থেকে শ্রমিকরা কর্মস্থলে যোগ দেওয়ায় শুরু হয়েছে উৎপাদন। এখনো পর্যন্ত কোথাও কোনো শ্রমিক অসন্তোষ কিংবা কর্মবিরতির খবর পাওয়া যায়নি। অন্যদিকে শিল্পাঞ্চলে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে অতিরিক্ত র্যাব ও পুলিশ মোতায়েনের পাশাপাশি অব্যাহত আছে সেনা টহল। এদিকে কারখানা চালুর পর সেখানকার পরিস্থিতি দেখতে শিল্প মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল সাভারের শিল্পাঞ্চল পর্যবেক্ষণে গেছে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে আশুলিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী SM সৌরভ। সৌরভ, জানাবেন কারখানা চালুর বিষয়ে শ্রমিকরা কি বলছেন এবং সাভারে পর্যবেক্ষণে যাওয়া শিল্প মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের বিষয়ে কোনো তথ্য রয়েছে কিনা আপনার কাছে? জি ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি টানা 2 সপ্তাহ শ্রমিক অসন্তোষের এবং শ্রমিকদের বিভিন্ন দাবি এবং আন্দোলনের মুখে সাভার আশুলিয়ার বিভিন্ন কারখানায় কিন্তু সাধারণ ছুটি এবং অনির্দিষ্টকালের জন্য কিছু কারখানা বন্ধ ঘোষণা করা হয়। তবে গতকাল থেকেই আমাদের কাছে যে তথ্য রয়েছে শিল্প পুলিশের তথ্য অনুযায়ী সাভার আশুলিয়া এবং ধামরাই মিলে 1863টি বিভিন্ন শিল্প কারখানা রয়েছে। তো আমরা গতকালই দেখতে পেয়েছি 1800 উপরে কারখানা চালু হয়েছে। তো এই 1800 কারখানার মধ্যে যে কয়টি কারখানা সমস্যা ছিল সেগুলো কিন্তু আজকে দেখতে পেয়েছি যে চালু হয়েছে। আমরা আরেকটি বিষয় জানিয়ে রেখে আমাদের সাভারে কিন্তু শিল্প মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল তারা পরিদর্শন করতে এসেছে। তারা এখন সাভারে আমরা জানতে পেরেছি অনন্ত গার্মেন্টসে তারা পরিদর্শন করছে। পরিদর্শন শেষে তারা আসলে শ্রমিক নেতাদের সাথে কথা বলবে এবং কারখানা মালিকদের সাথে কথা বলতেছে এবং পরবর্তীতে কিন্তু তারা সাংবাদিকদের সাথে ব্রিফ করবে এমনটা আমরা জানতে পেরেছি। এবং কারখানার যে পরিবেশ সেটি ফিরিয়ে আনতে র্যাব, পুলিশ এবং সেই সাথে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু মাঠে রয়েছে। আমাদের শিল্প পুলিশ যেটি জানিয়েছে যে কালকের থেকে আজকে কিন্তু কারখানার পরিস্থিতি ভালো। আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি, আশুলিয়ার নরসিংহপুর এবং জামগড়া এলাকার মাঝামাঝি যে 2টি কারখানা ছিল সেই 2টি কারখানাতে সমস্যা ছিল। সেটিও কিন্তু সকালের পর থেকে 1 ঘন্টা শ্রমিকরা কর্মবিরতি করেছিল। সে পরে কিন্তু তারা কিন্তু সেই কারখানাগুলো শ্রমিকদের সাথে এবং কারখানা মালিকদের সাথে কথা বলেছিল বলে সেটি চালু করে দিয়েছে। তো সাভার আশুলিয়া থেকে শিল্প কারখানা এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আজ বৃষ্টিপাত থাকলে আগামীকাল থেকে বৃষ্টিপাত কমে আসবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মোহাম্মদ হাফিজুর রহমান। দুপুরে রাজধানীর আগারগাঁও আবহাওয়া অধিদপ্তরে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। হাফিজুর রহমান বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে সমুদ্র বন্দর থেকে বিপদ সংকেত তুলে দেওয়া হবে। এছাড়া ভারী বৃষ্টিপাত কমে আসায় দেশের কোথাও কোনো বন্যা হওয়ার আশঙ্কা নেই বলে জানান তিনি। এই সমুদ্র বন্দরগুলোর জন্য 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে এবং সেই সাথে কিন্তু মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয় থাকতে বলা হয়েছে। এবং ভারী বর্ষণের যে সতর্ক সংকেত ছিল সেটা আজকে রাত্রি 10টা পর্যন্ত বলবৎ থাকবে। এরপরে হয়তো এটা আপডেট করা লাগবে না। আগামী 24 ঘন্টা মানে আগামীকালকে বৃষ্টি হবে, আগামীকালকে থেকে পরিস্থিতির উন্নতি হবে। এদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে সারা দেশে বৈরী আবহাওয়া বিরাজ করছে। বিভিন্ন জেলায় রাতভর বৃষ্টিপাত হয়। এতে চট্টগ্রাম বিভাগের 8 জেলায় আবারও বন্যার সংখ্যা দেখা দিয়েছে। নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। বৃষ্টিতে বরিশাল নগরীর বিভিন্ন এলাকাতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগ বেড়েছে মানুষের। ঢাকা আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, স্থল নিম্নচাপ ও মৌসুমী বায়ু মিলিত হয়ে সারা দেশে বৃষ্টিপাত বাড়িয়েছে। এদিকে গতকাল থেকে রাতভর ভারী বৃষ্টি হয়েছে চট্টগ্রাম, নোয়াখালী, ভোলা, পটুয়াখালী, বরগুনা সহ উপকূলীয় ও দেশের মধ্যভাগের কয়েকটি জেলায়। বৈরী আবহাওয়ায় নোয়াখালীর হাতিয়ায় ট্রলার ডুবির ঘটনায় 27 জেলে নিখোঁজ রয়েছে। গেল শনিবার উপজেলার বুড়িরচর ইউনিয়নের বুড়ির দোনাঘাট আমতলী এলাকার দক্ষিণে মেঘনা নদীতে 11টি ট্রলার ডুবির ঘটনায় বিভিন্ন ট্রলারের সহযোগিতায় জীবিত উদ্ধার করা হয় প্রায় শতাধিক জেলেকে। হাতিয়া আমতলী ঘাটের মাছের আড়তের মালিক দুলাল উদ্দিন জানান, নিখোঁজ 27 জেলের মধ্যে আমতলী ঘাটের কামরু মাছের ট্রলারের 15 জন ও একই ঘাটের রহিম মাছের ট্রলারের 12 জন নিখোঁজ রয়েছেন। এদিকে বৈরী আবহাওয়ার মধ্যে এখনও ঘাটে ফিরেনি জাহাজমারা নিঝুম দ্বীপের 4টি ও জাহাজমারা কাটাখালী ঘাটের 2টি ট্রলার। এসব ট্রলারের সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করা যায়নি। নিখোঁজ জেলেদের উদ্ধারের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চাকমা জানান,
কোস্টগার্ডকে বলা হয়েছে, তবে সাগর উত্তাল থাকায় উদ্ধার অভিযান শুরু করা যাচ্ছে না। দর্শক, বৈরী আবহাওয়ার বিষয়ে জানাতে নোয়াখালীর হাতিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইসমাইল হোসেন কিরণ। কিরণ, হাতিয়ার আবহাওয়া পরিস্থিতি ও নিখোঁজ জেলেদের বিষয়ে কোনো তথ্য থাকলে আপনার কাছে জানাবেন আমাদের। জি, ধন্যবাদ আফসানা আপনাকে। আপনি জানেন যে হাতিয়াতে এখন বৈরী আবহাওয়া বিরাজ করছে। সকালে কিছুটা রৌদ্রোজ্জ্বল পরিবেশ বিরাজ করলেও এই মুহূর্ত থেকে দমকা হওয়া এবং ভারী বৃষ্টিপাত হচ্ছে। আপনারা জানেন যে হাতিয়াতে গতকালকে এবং তার আগের দিন ঝড়ে প্রচুর পরিমাণ গাছ পড়েছে, বিদ্যুতের খুঁটি ভেঙে যাওয়ার মতো ঘটনা ঘটছে। এই মুহূর্তে হাতিয়াতে বিদ্যুতের সরবরাহ একেবারে স্বাভাবিক হয়নি। এছাড়া আপনারা জানেন যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হাতিয়ার সাথে মূল ভূখণ্ডে সকল ধরনের নৌযোগাযোগ বন্ধ করে দিয়েছে। সবচেয়ে বড় বিষয়টি হলো এখানে গত শুক্রবার বিকেলে ঝড়ে হাতিয়ার বেশ কয়েকটি ঘাটে প্রায় 30টির মতো ছোট বড় মাছ ধরা ট্রলার সাগরে ডুবির ঘটনা ঘটছে। এসব ডুবির ঘটনায় প্রায় হাতিয়াতে প্রায় শতাধিক জেলে নিখোঁজ ছিল। কিন্তু গতকালকে এবং তার আগের দিন ধীরে ধীরে হাতিয়ার এসব নিখোঁজ জেলেরা বিভিন্ন পার্শ্ববর্তী বিভিন্ন ট্রলারের সহযোগিতায় তীরে আসতে সক্ষম হয়। সর্বশেষ আজ সকাল পর্যন্ত উপজেলা প্রশাসন এবং বোট মালিক সমিতির পক্ষ থেকে যেটি জানানো হয়, হাতিয়াতে প্রায় 30 জনের মতো জেলে নিখোঁজ ছিল। আজকে সকালেও নদীতে ভাসতে থাকা কিছু এলাকায় জেলেদেরকে তীরে ফিরে আনতে সক্ষম হন অন্যান্য জেলেরা। আমি লাইভ শুরু করার আগে কিছুক্ষণ আগে জানতে পারছি হাতিয়ার আমতলী ঘাটের একটি ট্রলার নদী থেকে 10 থেকে 15 জনের একটি টিম তারা ভাসতে থাকা জেলেদেরকে তীরে নিয়ে এসেছেন। খোঁজ খবর নিয়ে জানা যাবে এসব জেলেরা কি হাতিয়ার। কিরণ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করব। গাজীপুরের কালীগঞ্জে ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের 3 জন সহ 5 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে অটোরিকশা চালক। শনিবার রাত 10:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, গাজীপুরের কালীগঞ্জের দেওপাড়া এলাকায় একটি মালবাহী ট্রাকের সঙ্গে ঘোড়াশাল থেকে কালীগঞ্জগামী একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই 4 জন নিহত হন। হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় আরেক শিশুর। নিহতরা সবাই সিএনজি অটোরিকশার যাত্রী ছিলেন। আন্তর্জাতিক সংবাদ। ক্যারিবীয় অঞ্চলের দেশ দক্ষিণ হাইতিতে ট্যাঙ্কার ট্রাক বিস্ফোরণে অন্তত 25 জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও অনেকে। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। হাইতির প্রধানমন্ত্রী গ্যারি কনেল নিপেসের উপকূলীয় শহর মিরাগোয়ানের কাছে ঘটনাস্থলটি পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্তদের পরিবারের জন্য সরকারি সহায়তা প্রতিশ্রুতি দিয়েছে গ্যারি কনেল। জরুরি দলগুলো আহতদের জীবন বাঁচাতে কাজ করছে বলে জানান তিনি। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। খেলার খবর। ভারতের বিপক্ষে 2 ম্যাচে টেস্ট সিরিজ খেলতে কিছুক্ষণ পরেই চেন্নাই যাচ্ছে বাংলাদেশ দল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দেবে টাইগাররা। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে মিরপুরে অনুশীলন ক্যাম্পে সপ্তাহব্যাপী নিজেদের ঝালাই করেছেন লিটন মুশফিকরা। বিশেষ করে গেল মাসে পাকিস্তানকে 2-0 হারানোর পর আত্মবিশ্বাস বেড়েছে লাল সবুজদের। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় এই সিরিজ বাড়তি গুরুত্ব পাবে 2 দলের কাছেই। 19 সেপ্টেম্বর চেন্নাইতে শুরু প্রথম টেস্ট, আর দ্বিতীয় টেস্ট কানপুরে শুরু হবে 27 সেপ্টেম্বর। দর্শক, সংবাদ সংগ্রহে বিমানবন্দরে রয়েছেন সহকর্মী মাহফুজুল ইসলাম, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। মাহফুজ, টাইগারদের ফ্লাইটের কি খবর এবং ভারতে যাওয়ার আগে কি বার্তা দিল দল, জানাবেন। ধন্যবাদ। ফ্লাইটের খবরটা একটু যদি বলি, এখন পর্যন্ত ফ্লাইট নির্ধারিত সময়েই ছাড়বে। একটা সময় ফ্লাইটে ছাড়ার কথা চেন্নাইয়ের উদ্দেশ্যে, এবং আবহাওয়া যেহেতু এখন খুব একটা অনুকূলে নেই, একটা বৃষ্টি স্নাত ব্যাপার আছে, মেঘলা আকাশ, এসব ক্ষেত্রে সাধারণত ফ্লাইট কিছুটা ডিলে হয়। তবে এখন পর্যন্ত আমরা কোনো খবর পাইনি ফ্লাইট ডিলে হওয়ার। এবং সেকেন্ডলি যেটি বলছিলেন যে আসলে বাংলাদেশ দলের যাত্রার যে খবর, নাজমুল হাসান শান্ত ঠিক কিছুক্ষণ আগেই কথা বলেছেন এবং তিনি বেশ কয়েকটি বিষয় বলেছেন। আমরা গতকালকেও বোর্ড সভাপতির সঙ্গে কথা বলেছিলাম, তিনি সংবাদ মাধ্যমে নিজের প্রত্যাশার কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন বাংলাদেশের পেস ডিপার্টমেন্ট নিয়ে তিনি একটি বড় আশার আলো দেখছেন। নাজমুল হাসান শান্ত কিন্তু এখানে কিছুক্ষণ আগে কথা বলার সময় তিনি এই বিষয়টা কিছুটা ইঙ্গিত
ইঙ্গিত করেছেন এবং যে বিষয়টি আপনি কিছুক্ষণ আগে সংবাদে জানিয়েছিলেন যে আমাদের এর আগে টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের বিপক্ষে যে বাংলাদেশ দুর্দান্ত একটি টেস্ট সিরিজ জয় করে বাংলাদেশে ফিরেছে এবং তার একটি অনুপ্রেরণা কিন্তু বাংলাদেশ পাচ্ছে এই ভারত সিরিজে, এবং যেটি বলা যায় যে দুটি টেস্ট এবং টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ দুটি ম্যাচকে সামনে রেখে ভারত পূর্ণ শক্তির দল যে ঘোষণা করেছে, তার বিপরীতে বাংলাদেশের পেসারদের উপর বড় রকমের একটা প্রত্যাশা কিন্তু বাংলাদেশের বিসিবি সভাপতি এবং বাংলাদেশ দলের যে ক্যাপ্টেন শান্ত তিনি হচ্ছে গিয়ে রাখছেন। আরেকটি বিষয় শান্তর পারফরমেন্স নিয়ে বলা হচ্ছিল, শান্তর পারফরমেন্স ক্যাপ্টেন শান্তর যে পারফরমেন্সটা আসলে সবাই প্রত্যাশা করছেন সেই জায়গাটায় আসলে তিনি কি ভাবছেন তার পারফরমেন্স নিয়ে, তিনি আসলে এই জায়গায় নিজেকে একটা কনফিডেন্সের জায়গায় রাখছেন। তিনি যেটি বলছেন যে সকলের মতো পাকিস্তানের সিরিজের যে আত্মবিশ্বাস সেই আত্মবিশ্বাস তার মধ্যেও কাজ করছে এবং তিনি এই বিষয়টাকে খুব গুরুত্ব সহকারে নিচ্ছেন। ভারতের মাটিতে এর আগে বাংলাদেশ যে সবশেষ খেলেছে সেখানেও কিন্তু পেসারদের আধিপত্য ছিল, তাই বাংলাদেশ দল পেসারদের উপর এক ধরনের নির্ভরতা নিয়েই এবারের ভারত সফরটা করছে। তবে ভারত সফরটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেটি শান্তর কথা উঠে এসেছে। এই ছিল এখনকার মতো আমার কাছে বিমানবন্দর থেকে আপডেট, এবং বাংলাদেশ দলের ফ্লাইট নির্ধারিত সময় ছেড়ে যাবে বলে এখন পর্যন্ত আমাদের কাছে খবর। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দর্শক, মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ 1:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।